যে আমি থেকে বেরিয়ে আমরার মধ্যে আসার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আমরা সরকারি পয়সায় মন্দির কেন হবে? কালকে তো সরকারি পয়সায় মসজিদও হবে। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। শুনেছি এই কথা উনি বলেছেন যে উচ্ছিষ্ট খাওয়ার কথা। আমি জানি না উনি ওখানে প্রসাদ খেয়েছেন না অন্য কিছু। হ্যাঁ, কিন্তু আমি এটা এটা উনারা বড় নেতা, সত্যি আমরা দিলীপ ঘোষের ফলোয়ার। তো আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। এ বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি, তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আমার মনে হয় না দিলীপ দা আর যাই হোক তৃণমূল করবেন, কিন্তু এটাও ঠিক যে রাজনীতি সম্ভাবনার খেলা, কি হবে তা তো বলা যায় না। তাই এ বিষয়ে আমি খুব একটা কিছু মন্তব্য করতে রাজি না। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় ঘাটে যারা লড়াই করছেন, তারা মর্মাহত। ওটা জগন্নাথ ধাম নয়, বারবার জগন্নাথ ধাম জগন্নাথ ধাম যতবার বলেছেন ততবার আপনার পাপ হয়েছে। আপনি ঠাকুরকে একটু পরে আপনি ক্ষমা চেয়ে নেবেন, সরি বলবেন। ওনার পাপ ওনার হোক। জগন্নাথ একটা ধাম, মানে একটা অন্য বস্তু। তারকেশ্বর ধাম, তারাপীঠ, এগুলো হিন্দু শাস্ত্রে এক একটা জায়গা। 4 ধাম হয়, 6 ধাম হতে পারে না, 5 ধাম হতে পারে না। হ্যাঁ, তো এগুলো আপনাদের বুঝতে হবে। 51 পীঠ হয়, ওটা 52 পীঠ করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে বিষ্ণুকে মাতা বানাবো, উনি পারেন। পাপ পুণ্য ওনাকে কি করা হবে ভবিষ্যতে, হ্যাঁ, সেই ঈশ্বর জানেন। তার কি মানে মৃত্যু পরবর্তী শাস্তি হবে না মৃত্যুর আগে শাস্তি হবে, সেগুলো আমি বলতে পারবো না। কিন্তু তারাপীঠ যে পীঠ, এই পীঠটা 51ই থাকবে। এই যতই আপনি এপিঠ ওপিঠ করুন না কেন, ওটাকে 52 করতে পারবেন। সেরকম ধাম ধাম যত আছে ততই থাকবে। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আমি শুনেছি এই কথা উনি বলেছেন যে উচ্ছিষ্ট খাওয়ার কথা। আমি জানি না উনি ওখানে প্রসাদ খেয়েছেন না অন্য কিছু। হ্যাঁ, কিন্তু আমি এটা উনারা বড় নেতা, সত্যি আমরা দিলীপ ঘোষের ফলোয়ার। তো আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। খালি আমি একটাই কথা বলি, এই ধরনের ঘটনা আমাদেরকে হার্ট করে। আমরা যারা গ্রাউন্ড লেভেলে একেবারে নিচু স্তরের যারা কর্মী, আমাদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়। আমাদের পাড়ায় মুখ দেখাতে হয়, আমাদের পাড়ায় আলোচনা করতে হয়। আমরা অন্যকে যখন ক্রিটিসাইজ করি, আমাদেরও সাবধান থাকতে হয় যাতে লোকে আমাদের ক্রিটিসাইজ না করতে পারে। কিন্তু এই ঘটনাগুলো আমাদের বিপদে ফেলে সর্বক্ষেত্রেই। যেই মুশকিল হচ্ছে, ছোটরা যদি ভুল করে তখন তাদের বিরুদ্ধে শোকজ, সাসপেন্ড এগুলো হয়, কিন্তু বড়রা যখন অন্যায় করেন তখন এই ছোটদের আবার ডিফেন্ড করতে হয়। ইটস ভেরি প্রবলেমেটিক। এটা বড় নেতাদের বোঝা উচিত, আমিত্বের বাইরে বেরোনো উচিত। শুধু আমি 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 দিয়ে পার্টি হয় না। আমি ওনাকে অত্যন্ত সম্মান করি, আমি ওনার উদ্দেশ্যে বলছি না, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমি থেকে বেরিয়ে আমরার মধ্যে আসার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। আমাদের সাধারণ কর্মীদের ওটাই ফিলিংস। কারণ মুখ্যমন্ত্রী আদৌ কি ওটা মন্দির করেছেন?
ওটা একটা জগন্নাথ কালচারাল কিছু একটা ট্রাস্ট বা কিছু একটা নাম দিয়েছেন, টাকা দিয়েছে হিটকো। হিটকোর চেয়ার, দাঁড়ান, হিটকোর চেয়ার পরে যাবেন, অন্য জাত ভাইরা সবাই গেছেন। হিটকোর চেয়ারম্যান একজন, তার নাম ববি হাকিম। আমরা সরকারি পয়সায় মন্দির কেন হবে? কালকে তো সরকারি পয়সায় মসজিদও হবে। এই যে ফাউন্ডেশনটা হলো, এই ফাউন্ডেশনটা মন্দিরের হলো না মসজিদের হলো, ভালো করে আপনি আমায় বোঝান। এটা জগন্নাথ কালচারাল ট্রাস্ট হলো, উনি লিখে দিন, পরে বাবর কালচারাল ট্রাস্ট হবে না। কেন হবে সরকারি টাকায় মন্দির? সরকারি টাকা মানুষের প্রয়োজনে 26,000 লোক রাস্তায়, ছেলে রাস্তায় বসে আছে চাকরি হারিয়ে, নিজেদের মধ্যে মারপিট করছে, মাঝে মাঝে আপনার বাড়ির দিকে তেড়ে যায়, পুলিশ আটকায়। কতদিন আটকাবে পুলিশ? এরপর প্রাইমারি আসছে, তখন আপনি এত 100 কোটি টাকা কি 1000 কোটি টাকা, কত কোটি টাকা আমি বলতে পারবো না, আপনি ব্যয় করে মন্দির করছেন। তা মন্দির করুন, আমরা চাঁদা দিতাম, আপনার নেতৃত্বে মন্দির হতো। কিন্তু সরকারি টাকায় কেন? আমরা হিন্দুরা তো রাম মন্দির বানিয়েছি, 10 টাকা 20 টাকা 50 টাকা, যার যেমন ক্ষমতা আছে, 10-20 কোটি টাকাও মানুষ দিতে পারে, সেটার মতন দান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে বোঝান, সরকারি টাকায় মন্দির হওয়াটা উচিত না উচিত না? সরকারি টাকায় মন্দির হওয়াটা উচিত না উচিত? মন্দির হলে মসজিদ হবে, মসজিদ হলে চার্চ হবে, এটা আবার কি? সরকারি টাকায় কেন হবে রে ভাই? সরকার তো ধর্ম নিরপেক্ষ। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। থাকতেও পারে, না থাকার কি আছে? ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক থাকতে পারে। ওই মন্দিরটা এমনও বলছি না যে আমি কোনোদিন যাব না, ওই মন্দিরটা আমি নিশ্চয়ই যাব। কেন যাব না? আমি দেখতে যাব, কিন্তু সেখানে ঠাকুর দেখতে যাওয়া আর ঠাকুর আইনকে দেখা দুটো তো এক নয়। আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। দাদা, একেবারে দীঘার মন্দির থেকে সোজা বড় বাজারে, যেখানে অগ্নিকাণ্ড হলো, 15 জন মারা গেলেন, সোজা সেখানে এসে মুখ্যমন্ত্রী 14 না 15? 14 জন প্রথমে, তারপরে আরেকদিন আরেকজন। না, এটা ঠিক হয়নি। আসলে ওরা বলেছিলেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 14 না 15 সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী দীঘা থেকে ফিরে নেবার কথা ছিল। আমি জানি না তারপর উনি কি সিদ্ধান্ত নিয়েছেন মৃত্যুর সংখ্যা নিয়ে, 14 না 15 আমি বলতে পারবো না। হ্যাঁ বলুন। কিন্তু দাদা, সেই জায়গায় তিনি ফিরে এসে বলছেন এখানে কাঠের ব্যবসা হয়, আমি জানতাম না। হ্যাঁ, স্বাভাবিক। কাঠের ব্যবসা হলে জানবে না? বালির ব্যবসা হলে জানবে, কয়লার ব্যবসা হলে জানবে, মদের ব্যবসা হলে জানবে। কাঠের ব্যবসা হয়তো এখনো হয়নি পুরো ব্যবস্থাটা সমস্ত রকম। ওনার জানার কি দরকার কাঠের ব্যবসা কোথায় হয়, কয়লার ব্যবসা কোথায়? ওনার জানার দরকার আছে? উনি তো একটা এসওপি নির্ধারণ করবেন, অপারেশন প্রসিডিওর, আর তো কিছু করার দরকার নেই। জানবার কথা তো নিচের স্তরে। মুখ্যমন্ত্রী জানবে কোথায় ধাপার মাঠে কোথায় জঞ্জাল ফেলা হয়, হ্যাঁ, কোথায় খালাসি তলায় মদের ব্যবসা হয়। তো এগুলো মুখ্যমন্ত্রীর কাছে জানার কি দরকার আছে? জানার দরকার নেই তো। কিন্তু উনি কিন্তু বলেছেন উনি খুব রাফ এন্ড টাফ এসব বিষয়ে। উনি রাফ অ্যান্ড টাফ না, উনি ঢপ অ্যান্ড ঢপ, ওটাই উনি ভালো পারেন।